আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জানিন ডায়না এবং আমি মালিহা হোসেন। রাঙামাটিতে দুষ্কৃতকারীদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সংঘর্ষস্থলের আশেপাশে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকালে সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা টহলে রয়েছে। এদিকে খাগড়াছড়িতে গতকালের সংঘর্ষের জেরে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সহ সেনা কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 3 পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়ার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুক্রবার বন্ধের আক্ষেপ দূর হলো মেট্রো যাত্রীদের। এখন থেকে সপ্তাহের 7 দিনই চলাচল করা যাবে মেট্রো রেলে। যদিও ছুটির দিনে শুধুমাত্র বিকেল থেকে রাত অবধি চলাচল করা যাবে মেট্রোতে। তবে যাত্রী চাহিদা থাকলে মেট্রো সার্ভিস বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। ছুটির দিনে চালু হওয়ায় খুশি যাত্রীরা। একই সাথে চালু করার হয়েছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও। বাকিটা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। তিলোত্তমা নগরী ঢাকায় যানজটে নাকাল নগরবাসীর স্বস্তির বাহন মেট্রো রেল। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠা এই যানবাহন শুক্রবার বন্ধ থাকায় চাপা ক্ষোভ ছিল নগরবাসীর মধ্যে। এছাড়া ছুটির দিনে বেড়াতে যাওয়া মানুষের আক্ষেপ ছিল চরমে। আর তাই শুক্রবার প্রথমবারের মতো মেট্রো চালুর 1 ঘন্টারও বেশি সময় আগ থেকে উত্তরা উত্তর স্টেশনে যাত্রীদের এমন ভিড়। কাজীপাড়াবাসী যার পর নাই খুশি। এত দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে নগর জীবনের যে যন্ত্রণা সেটা লাঘব করে দেওয়ার জন্য 3:30 তো একটু আগে টাইমটা বাড়ায় দিলে আমাদের জন্য সুবিধা হয়। ফ্যামিলি নিয়ে অনেকেই জাস্ট শখের বসেই জার্নিটা করতে পারে। সপ্তাহে ছুটির কারণে আমরা আজকে এখানে এসেছি। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো চালু করতে যে সময় এবং খরচের কথা বলেছিল পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার কঠোর সমালোচনা করেন যাত্রীরা। 300 কোটি টাকা খরচ হবে মেট্রো রেল সংস্কার করতে, কিন্তু মাত্র 20 লাখ টাকা হয়ে গেছে। মিথ্যা তথ্য ছড়াইছে, তাদের প্রতি ঘৃণা জানাই। 1 বছর সময় লাগবে, সেখানে এখন শুক্রবারও কিভাবে চালু হতেছে, তাহলে সরকার চাইলে সবে পারে। ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করতে 1 বছর সময়ের কথা বললেও মাত্র 62 দিনে চালু হলো কাজীপাড়া স্টেশন। খরচের লাগাম দক্ষতার সাথে টেনেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত খরচটা আমরা বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে, এটা আমাদের ধারণা। কোনটা কি মাত্রায় ক্ষতি হয়েছে সেটা অ্যাসেস করার পরে আমরা লোকালি কি পাবো নাকি এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, সেই বিষয়টা বিবেচনা করার পরে এই সম্পর্কে আমরা বলতে পারবো। এই মুহূর্তে চূড়ান্ত কোনো কথা আমরা বলতে পারছি না যে কবে নাগাদ, বাট আমাদের চেষ্টা আছে যত দ্রুত সম্ভব মানুষের নিরাপত্তা বজায় রেখে এটা যাতে ওপেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের টিম কাজ করছে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সেবার মান বাড়ানোর পাশাপাশি কম সময়ে মিরপুর 10 স্টেশন চালুর আশ্বাস দেন নতুন এমডি। পরীক্ষা করে যদি ভায়াবল হয় আমাদের অবশ্যই টিমের সঙ্গে কথা বলুন, মানুষের যদি প্রত্যাশা থাকে, ডিমান্ড থাকে, সেটা বিবেচনা করা হবে। বাট সেটা নির্ভর করবে আমাদের কি পরিমাণ যাত্রী টার্ন ওভার হচ্ছে, কারণ যাত্রী ছাড়া তো ট্রেন চলবে না। যাত্রী বাড়লে আমাদের যে হেড ওয়ে বর্তমানে আছে এটা তো আমাদের 3.5 মিনিটে নেমে আসার কথা। গড়ে 3 লাখ যাত্রী নিয়ে প্রতিদিন চলাচল করে অন্তত 198টি মেট্রো ট্রিপ। শুক্রবার 12 মিনিট পর পর উভয় দিকে যাতায়াত করবে অন্তত 60টি মেট্রো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সারা দেশে অনেক মামলা হয়েছে, যার বেশিরভাগই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙাখাঁ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা নেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। আর ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। জনগণের পালস বুঝে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছে জানিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। পালসটা বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট যাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদের বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে। নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। প্রতিকূল পরিবেশে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে জানে। কেউ যদি দেশের মানুষকে দাবিয়ে রাখতে চায়, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, তা সুদূর পরাহত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন। দুপুরে নয়াপল্টনে দলটির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। কোনো দুর্যোগে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশের জনগণের পাশে আছে জানিয়ে সরকারকে বন্যা পরবর্তী পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর জাহিদ। প্রতিকূল আবহাওয়ায় কিভাবে বেঁচে থাকতে হয় বাঙালিরা তা জানে, বাংলাদেশের মানুষ তা জানে। কাজেই কেউ যদি চেষ্টা করে দাবিয়ে রাখবে অথবা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবে, বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলা টিপে হত্যা করবে, সেটা সুদূর পরাহত। সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনে অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে। তারা এখনো জনগণের কথা শুনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে যুব প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এত সংখ্যক গুলি কেন করলেন? ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন? এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার সাথে ওনাকে সম্পৃক্ত করা হয়েছে, এই ঘটনার সাথে উনি কোনো ওতপ্রোতভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নয়। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সকালে এম এ মান্নানকে হাজির করা হলে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গেল রাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। ছাত্র জনতার উপর আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 2 সেপ্টেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলায় এম এ মান্নান সহ 99 জন আসামি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের মামলার 6 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় এই 6 আসামিকে আদালতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা যায়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটককৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডক্টর হাসানুল হক নিপুণকেও আদালতে আনা হয়েছে। আর নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আদালতে নেওয়া হবে। চাইলেই কি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? প্রত্যর্পণে প্রাধান্য পাবে আইন নাকি রাজনীতি? দিল্লি হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে কিনা প্রশ্ন সেটাও। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। এক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। ফারুক হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরপরই তার প্রত্যর্পণের দাবি উঠতে থাকে। 2 মাস না হতেই হাসিনার প্রত্যর্পণের দাবিটি দৃঢ় আইনি রূপ নেয়। আইনি প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রশ্ন উঠেছে, ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কাঠামোয় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। ভারতের ওই গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি। 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলেই আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ। এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে, দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই। তবে রাজনৈতিক ঘরানার অপরাধের ক্ষেত্রে অপরাধী প্রত্যর্পণে বাধ্যবাধকতা নেই। কিন্তু হাসিনাকে রাখার জন্য এ ধারা কাজে লাগাতে পারবে না দিল্লি। কারণ হত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে অকার্যকর হয়ে যায় এ ধারা। তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হল চুক্তি বাতিল করা। নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে ভারত। তবে উভয় দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত এর ঝুঁকি নেবে কিনা সেটি এখন দেখার বিষয়। ফারুক হোসেন, RTV। আবারও ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত 21,966 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন 122 জন। চলতি মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। ঢাকার বাইরে থেকে রোগীরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। রিপোর্ট করছেন সুফিয়ান ফরাবি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এভাবেই কাতরাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা, যাদের অধিকাংশ এসেছেন ঢাকার বাইরে থেকে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও আক্রান্ত হওয়ার ভয় তাড়া করছে তাদের। যখন বমি হতো তখন মানে দুর্বল হয়ে যেতাম আর মাথা ঘুরে পড়ে যেতাম, এইরকম কন্ডিশন ছিল আর কি। আসলাম এই সময় অবস্থা খারাপ হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে মোটামুটি সুস্থ আছি। বসে থাকতেও ব্যথা, শুয়ে থাকলেও ব্যথা, আবার হাঁটাচলা করি তাও তো ব্যথা, মানে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। 104 ডিগ্রি জ্বর, কখনো নেমে 2-তে আসে, নিচে নামতো না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে 3 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 887 জন। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, এরপর ঢাকা দক্ষিণ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও খুলনা নগরীতে। অন্যদিকে মৃত্যুর দিক থেকে সবার চেয়ে ভয়ঙ্কর অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পর্যায়ক্রমে চট্টগ্রাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 21,966 জন। মৃত্যুবরণ করেছে 122 জন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। অর্ধেক শুল্কে আর আগের চেয়েও অনেক কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে।
দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। প্রায় একই ঘটনা ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি, তারপরও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। ভারতে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় গত 13 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে শুল্ক 40% থেকে কমিয়ে 20% নির্ধারণ করে দেশটি। এছাড়া টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 নামিয়ে আনে ভারত সরকার। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে 10 থেকে 15 টাকা পেঁয়াজ ঢুকছে। স্বভাবতই এই মুহূর্তে বাজারের দাম কমার কথা, কিন্তু ঘটছে ঠিক তার উল্টো। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা বাড়তি দামে। কিছুদিন আগে 115 টাকা ছিল, এখন তো আজকে থেকে 120 টাকা, 13 টাকা করে আমাদের কিনাই আসছে। কিনানি 10 টাকা, আমি যদি 12 টাকা বিক্রি না করি তো আমি চলবো কিভাবে? এদিকে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মূল্য কমিয়ে আনতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এখানেও উল্টো ঘটনা, দাম তো কমেনি, বরং বেড়েছে 200 থেকে 300 টাকা। 1550 টাকা ছিল, হঠাৎ করে কেজিতে 200 টাকা বাইরে গেছে। বাইরে যাতে সেগুলো 1700 টাকা কেজি কিনতে হয়। জাল ফালাইলে মাছ কম পায়, এই জন্য মাছের দাম বেশি। গত বছর তো অনেক মাছ হয়েছে, দাম কম ছিল। হঠাৎ বাড়তি ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 10 টাকা। ব্রয়লার মুরগিটা গত সপ্তাহে ছিল 170 টাকা, এই সপ্তাহে 180 টাকা। আর কক মুরগি 270 থেকে 280 টাকা কেজি। খাদ্য দাম বেশি, বাচ্চার দাম বেশি, এখন লস হয়ে যাইতেছে। গত কয়েকদিনে চালের দামও বৃদ্ধির দিকে। মোটা, বিয়ার 28 ও মিনিকেটে বেড়েছে বেশ খানিকটা। সন্না চাউল 41 টাকা ছিল, এখন বর্তমানে হলো 46 টাকা। আর আটার যে চাউলটা আগে ছিল মনে করেন যে 51 টাকা হইতে 52 টাকা, এটা হয়েছে 56 হইতে 57 টাকা। আর মিনিকেট যেটা ছিল 59 টাকা, এটা হয়ে গেছে এখন 63 টাকা। পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মরিচের কেজি 200। পটল আছে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, পেঁপির কেজি 25 থেকে 30 টাকা, আর লাউ আছে 60 টাকা পিস। ফুলকপি, বাঁধাকপি যেমন ওগুলোর কোনো সিজন না এখন, ওইগুলো 60 টাকা পিস। বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়, আর গরুর মাংস 750 টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র জনতার আন্দোলনের মোহাম্মদপুর এলাকায় সব থেকে বেশি ক্ষমতার প্রয়োগ করা হয় 19 জুলাই। বন্ধুকে বাঁচাতে গিয়ে এসআই শাহরিয়ারের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। আর বাসার পাশে খেলতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় 12 বছরের শিশু রাকিব হাসান। দুইজনেরই মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। সব খুনিদের বিচারের আশা পরিবারের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন। মোহাম্মদপুর নূরজাহান রোড। ফ্যাসিবাদ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে সকাল থেকেই এই এলাকায় বর্বরতা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। বাবার আদরের সন্তান রাকিব সেদিন বিকালে খেলতে বের হয়ে ফিরে আসে লাশ হয়ে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে বের হয় অন্য পাশ দিয়ে। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় শিশু রাকিবের। বর্বরতা এখানেই শেষ নয়। 24 ঘন্টা কয়েকটি হাসপাতাল আর মোহাম্মদপুর ও শেরিবাংলা থানায় হেনস্থার পর দেয়া হয় মরদেহ। শর্ত দেয়া হয় কাউকে জানানো যাবে না কিভাবে হয়েছে রাকিবের মৃত্যু। আব্বু তুই যে বাড়িস না, রাস্তার অবস্থা বলো না, তুই যাইস না, আমার কিছু বলে নেই। আমি 4টা বাজে একটু বাইরে গেছি। আমি এই মাঠ সব খুঁজলাম, দেখতেছি না। তখন 100 আজান হয়ে গেছে। খবর লইতে ওরা একটা ভিডিও পাইলো ইয়ের থেকে, ভিডিও নিয়ে দেখাইলো। ছেলে যে কনফার্ম, ছোটোটা ছেলে কনফার্ম করলো। আমার তো কিন্তু এখন ভিতরে সব পাথর হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কান্নাও বন্ধ হয়ে গেছে। মানে ছেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার কিন্তু মাথায় ঢুকতেছে না। মাত্র কলেজ জীবনের গণ্ডি শেষ করেছে সৈকত, শুরু হবে বিশ্ববিদ্যালয় জীবন। তার আগে জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হয় সৈকতের। বন্ধুর গুলিবিদ্ধের খবরে তাকে উদ্ধার করতে বের হয়ে নিজেই ফেরে লাশ হয়ে। সৈকতের বাবা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সৈকতকে হত্যায় জড়িত এসআই শাহরিয়ার। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার এখন দিন গুনছে কবে হবে হত্যাকারীদের বিচার। মারে বললো যে আম্মু আমার এক বন্ধু গুলি খেয়েছে, আমি ওরা নিয়ে হসপিটালে যাইতেছি। তো ওরা আমার নামাজে ওই অবস্থা কিছু বলতেও পারে না। তখন আমি তো কল দিতে আসি, আমারও বললো যে আব্বু আমি ওরে খুঁজতেছি, হ্যাঁ ওরা পাইলে হসপিটালে নিয়ে আমি বাসায় চলে যাবো, তুমি চিন্তা করো না। এরপরে তো টেলিফোন অনবরত করতে আসি আমার ছেলের নাম্বারে, ধরলো অপরিচিত এক লোক
একটা ছেলে, ওই ছেলে সরাসরি আমাকে বলে আপনার ছেলে গুলি খেয়ে মারা গেছে। আমার ছেলের খুনি, মেইন খুনি হলো SI শাহরিয়ার, সে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিল। নিহত প্রতিটি পরিবারের গল্প প্রায় এক। আদরের সন্তানকে হারিয়ে কান্না শুকিয়েছে পরিবারের। এখন কেবল আশা অন্তত শাস্তি পাক হত্যাকারীরা। 12 বছর ফলাফল কি আন্দোলন করবে? সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। সকালে পাথরঘাটার তালুক চরদুয়ানি গ্রামে পারিবারিক কবরস্থানে মা, বাবা ও একমাত্র ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী ও তার আত্মীয় স্বজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তোফাজ্জল। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হেরে গেলে এর দায় আমেরিকান ইহুদি ভোটারদের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সম্মেলনের বক্তৃতায় ট্রাম্প আক্ষেপের সুরে বলেন, সমর্থনের দিক থেকে হ্যারিসের তুলনায় আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি পিছিয়ে পড়ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন ট্রাম্প। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় ট্রাম্পের তুলনায় কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। জরিপে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন 65% ইহুদি, আর 34% ইহুদি সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে অস্থিতিশীল অবস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সম্প্রতি রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে এবং এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন অবস্থায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে চাইছে ভারত। ইতিমধ্যে মিয়ানমার সীমান্তের প্রায় 1643-এর মধ্যে 30 কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 31,000 কোটি রুপি ব্যয়ে ওই সীমান্ত বরাবর কাঁটাতার বসানোর প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। দিন দিন মণিপুরের অবস্থা ভয়াবহ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা টানা 41 দিন পর কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে আংশিকভাবে জরুরি চিকিৎসা সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন তারা। জুনিয়র চিকিৎসকরা বলছেন, শুক্রবারের প্রতিবাদ মিছিলের পর নিজেদের জায়গায় ফিরে যাবেন তারা। এরপর নিজ নিজ হাসপাতালে গিয়ে বিভাগ ভিত্তিক তালিকা তৈরি করবেন। যেসব জায়গায় কাজে যোগ দেওয়া বেশি জরুরি সেখানে কাজ শুরু করবেন তারা। তবে এখনই বহির্বিভাগ ও পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচারে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 95,000-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে গত কয়েক ঘণ্টায়। বিসিবি থেকে অতীতে প্রাপ্য সম্মানটুকু না পাওয়ায় বোর্ডের সাথে কাজ করা হয়নি। ভবিষ্যতে যোগ্য সম্মান দিয়ে ডাকলে বিসিবিতে কাজ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএল নিয়ে বোর্ডের উদাসীনতায় দিনে দিনে আকর্ষণ হারিয়েছে এই টুর্নামেন্ট। আর টিভিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান মোহাম্মদ সালাউদ্দিন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশের ক্রিকেটের আলোচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন। দেশের প্রায় সব ক্রিকেটারের ওস্তাদ সালাউদ্দিন স্যার জাতীয় দলের সাথে নেই প্রায় 14 বছর ধরে। বলা হয় বিসিবি থেকে বারবার অবহেলা আর যোগ্য সম্মানটুকু না দেওয়ার ফলে বোর্ডে এক যুগের বেশি সময় ধরে নেই এই কোচ। এবার নিজেই পরিষ্কার করলেন তার না থাকার কারণ। আমি আরো 15 বছর আগে বাংলাদেশ টিমে ছিলাম, 5 বছর। তো আপনি 15 বছর পরে আবার এসে কি আপনি যদি মানে ওই প্রতিষ্ঠানে কি আবার এসে আবার ওই পোস্টে যাবেন, আপনি নিশ্চয়ই আমার মনে হয় না কেউ ওই পোস্টে যাবে। আবার যখন আমি মনে করবো যে না আমার কাছ থেকে কেউ বেটার আছে, আমি তার কাছ থেকে শিখবো, অবশ্যই শিখবো। আমাদের শিখার আমরা এত দূর আসছি কিভাবে, আমাদের তো বোর্ড কখনোই হেল্প করেনি। তবে বোর্ড ডাকলে কাজ করতে আপত্তি নেই তার। ইচ্ছা যে নাই তা বলবো না, ইচ্ছা অবশ্যই আছে।
বাট সব কিছু তো আসলে মিলতে হবে, এবং আমি বাইরে 2-3টা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে আমি হুট করে ছেড়ে আসতে পারবো না। বিপিএল নিয়ে নিজের অস্বস্তির কথা জানান সবচেয়ে সফল এই কোচ। যে কোনোটাই স্ট্রাকচার হইতে ছিল না, হয়েছে আসছে ইনভাইট করছে, কেউ হয়তো নিচে কেউ নেয় না, এইভাবেই চলছে। এটা আসলে স্ট্রাকচার হইতে করাটা অনেক সহজ ছিল, এবং আমি যেটা দেখেছি লাস্ট যে বিপিএলগুলো হয়েছে, দেখা গেল যে পুরা বিপিএল টুর্নামেন্ট হয়তো 1 বা 2 পরিচালনা করতেছে, তাদের হাতেই সব পুরো অর্গানাইজেশন থেকে শুরু করে। তার ক্রিকেট বোর্ডে ফেরা না ফেরা নির্ভর করছে বোর্ডের নতুন নেতৃত্বের উপর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।